হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যালেরিয়ার রোগ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে বলেছিলাম আরও যে বিভিন্ন রোগগুলো আছে সেইগুলোর কজাল অর্গানিজম, সিমটমস, প্রতিকারের উপায় আর সংক্রমণের পদ্ধতিগুলো একটু পড়তে, এবং তার জন্য আমি তোমাদেরকে একটা নোট মতো তৈরি করে দিয়েছিলাম। সেটা আশা করি তোমরা সবাই পড়েছো। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কি? ক্যান্সার কথাটা বললে প্রথম মাথায় আসে এটা হচ্ছে ক্যান্সার ইজ আনকন্ট্রোল সেল ডিভিশন। ক্যান্সারকে বলা হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে ক্যান্সার কথাটা বললে প্রথম মাথায় আসে ক্যান্সার ইজ আনকন্ট্রোলড সেল ডিভিশন, মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে কি এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজনের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেটাই হচ্ছে ক্যান্সার। তাহলে কেন কোষের এরকম অবস্থা হয়? কেন নর্মালি যখন দেখো এরকম একটা বডি, এটা মনে করো একটা মানুষ, এই মানুষের কোষ বিভাজন নর্মাল পদ্ধতিতে হয়, স্বাভাবিক পদ্ধতিতে হয়, তার ফলে কি হয়? এর স্বাভাবিক গ্রোথ হয়। অর্থাৎ একটা কোষ বিভাজিত হয়ে যে কোষ উৎপন্ন হচ্ছে নতুন, সেই কোষটা যে অঙ্গে উৎপন্ন হচ্ছে সেই অঙ্গটা গঠন করছে। অর্থাৎ মনে করো এখানে অনেকগুলো কোষ বিভাজন হলো, এই কোষগুলো বিভাজন হয়ে যদি কোনো একটা অঙ্গ গঠন করে, কোনো একটা অঙ্গ গঠন করে, তখন সেই ঘটনাটাকে বলা হয়, অর্থাৎ কোষ থেকে যখন অঙ্গ গঠন হয় তখন সেটাকে বলা হয় বিভেদীকরণ, বা ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে এই বিভেদীকরণ বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কোষ বিভাজন হওয়ার পর যে কোষগুলো হয় সেগুলো থেকে একটা অঙ্গ ডেভেলপড হয়, একটা অঙ্গ গঠন হয়। বুঝতে পেরেছো? তো এই বিভেদীকরণ ঘটনাটা ঘটে না, তার ফলে কি হয়? কোষগুলো আনকন্ট্রোল সেল ডিভিশন করে, এবং কোষগুলো আনকন্ট্রোল সেল ডিভিশন করার জন্য এক জায়গায় গুচ্ছাকারে জমা হয়, এবং সেই জায়গাটা জমা হয়ে কি করে? একটা দেহের মধ্যে প্রতিকূল অবস্থার সৃষ্টি করে, যেটা পরবর্তীকালে ক্যান্সার বলা হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্যান্সার যখন হয় তখন সেখানে আনকন্ট্রোল সেল ডিভিশন হয় এবং সেখানে অঙ্গ গঠন হয় না, বিভেদীকরণ ঘটে না। এই যে সমস্ত কথাগুলো বলছি আনকন্ট্রোল সেল ডিভিশন বলতে গিয়ে, ক্যান্সার বলতে গিয়ে, এই জন্য ক্যান্সার ঠিক শুরু করার আগে, অর্থাৎ হোয়াট ইজ আনকন্ট্রোল সেল ডিভিশন, কীভাবে হয়, কেন হয়, কোথায় হয়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানার আগে কতগুলো টার্মিনোলজি জানতে হবে। যেমন এখানে বিভেদীকরণ কথাটা বলেছি, ঠিক সেরকমই কতগুলো টার্মিনোলজি সম্পর্কে আমাদেরকে একটু অবগত হতে হবে। সেটা হওয়ার পরে আবার আমরা পুনরায় ক্যান্সারে ফিরে আসবো। কেমন? দেখো এখানে একটা কথা বলেছি বিভেদীকরণ, বা বলেছি ডিফারেন্সিয়েশন। বিভেদীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো একটা কোষ বিভাজন করার পর সেই বিভাজিত কোষ থেকে নতুন অঙ্গ সৃষ্টি হওয়া, সেটাকে বলা হচ্ছে বিভেদীকরণ। বুঝতে পেরেছো? এবার হচ্ছে এই বিভেদীকরণ যদি না হয় কোষের মধ্যে, তাহলে কি হবে? কোষ বিভাজিত হয়ে এক জায়গায় এরকমভাবে জমা হবে, এরকমভাবে কোষ জমা হয়ে শরীরের কোনো একটা জায়গায় আউটগ্রোথ বা বৃদ্ধি হয়ে যাওয়াটাকে বলা হয় টিউমার। কি বলা হয়? সেটাকে বলা হয় টিউমার। বুঝতে পেরেছ? এবার এই যে টিউমার আছে, এই টিউমার আমাদের শরীরে মেনলি দুই প্রকারের হয়। একটা টিউমারকে বলা হয় বিনাইন টিউমার, আর একটা টিউমারকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। কি বলা হয়? ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে কি এই বিনাইন টিউমার আর কি এই ম্যালিগন্যান্ট টিউমার? মনে করো যে এটা একটা মানুষের শরীর, কেমন? এবার এই মানুষের শরীরে সাপোজ এই জায়গাটায় আনকন্ট্রোল সেল ডিভিশন শুরু হয়েছে। যদি আনকন্ট্রোল সেল ডিভিশনের জায়গাটা শুরু হয় তাহলে এই জায়গাটা কি হবে? কোষগুচ্ছগুলো বড় হয়ে যাবে।
জমা হবে, দিয়ে একটু মোটা হয়ে যাবে, অঙ্গজ বৃদ্ধি হবে। এই অঙ্গজ বৃদ্ধি হওয়ার পর যদি এই অঙ্গজ বৃদ্ধিটা এই জায়গাটাতেই সীমাবদ্ধ থাকে, শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে না যায়, তখন সেটাকে বলা হচ্ছে বিনাইন টিউমার। অর্থাৎ যেখানে টিউমারের উৎপত্তি হয়েছে সেখানেই কোষ বিভাজন হচ্ছে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, কিন্তু অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা এক জায়গাতেই সীমাবদ্ধ, তার ফলে যে টিউমারটা গঠন হচ্ছে সেটাকে বলা হয় বিনাইন টিউমার। আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার ফলে যে কোষগুলো, সেইগুলো বা টিউমারগুলো, যে কোষগুলো সেইগুলো যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শরীরের স্থান পরিবর্তন করতে পারে, তখন সেই টিউমারগুলোকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার, বাংলায় বলা হয় দুষ্ট টিউমার। বুঝতে পেরেছ? এবং এই যে এতক্ষণ ধরে বলছি যে আনকন্ট্রোল সেল ডিভিশন, এই আনকন্ট্রোল সেল ডিভিশন এই ঘটনাটাকে বলা হয় নিওপ্লাসিয়া। কি বলা হয়? নিওপ্লাসিয়া। আর যে সমস্ত কোষগুলো এই নিওপ্লাসিয়া ঘটায় তাদেরকে বলা হয় নিওপ্লাস্টিক সেল। তাহলে নিওপ্লাস্টিক সেল তাদেরকে বলা হয়। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার বা বিনাইন যে টিউমার, সেই টিউমারগুলো কেন গঠন হচ্ছে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে, বিভেদীকরণ হচ্ছে না, তার ফলে এই টিউমারগুলো গঠন হচ্ছে। তার মানে নিওপ্লাস্টিক যে সেল তারাই টিউমার গঠন করছে। কানেক্ট করতে পারলে ব্যাপারটা, টিউমারের সঙ্গে নিওপ্লাস্টিক সেল। নিওপ্লাস্টিক ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন, ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন। আর আনকন্ট্রোল সেল ডিভিশন এই ঘটনাটাকে বলা হয় নিওপ্লাসিয়া। তাহলে আনকন্ট্রোল সেল ডিভিশন যে সেলগুলোর হয় বা কোষগুলোর হয় তাদেরকে বলা হয় নিওপ্লাস্টিক সেল। আর আনকন্ট্রোল সেল ডিভিশন হওয়ার জন্য কোষগুচ্ছ জমা হয়, কোষগুচ্ছ জমা হওয়ার তাদের বিভেদীকরণ হয় না, তাহলে আরো কোষগুচ্ছ জমা হয় এবং সেই জায়গাটা ফুলে ফেপে ওঠে, অর্থাৎ অঙ্গজ বৃদ্ধি হয়। এই অঙ্গজ বৃদ্ধিকে বলা হয় টিউমার। আর এই টিউমার হচ্ছে দুই প্রকারের, বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। অর্থাৎ নিওপ্লাস্টিক সেলগুলো যদি উৎপত্তি স্থলে বিভাজন করে টিউমার গঠন করে সেটা বলা হয় বিনাইন টিউমার। আর নিওপ্লাস্টিক সেলগুলো যদি দেহের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে তার ফলে যে টিউমার গঠন হয় সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। বুঝতে পেরেছো? এবার দেখো এই যে কথাটা এখানে বললাম যে ম্যালিগন্যান্ট টিউমারের এই সেলগুলো দেহের এক স্থান থেকে আর এক স্থানে ছড়িয়ে পড়তে পারে, এই যে ধর্মটা, এটাকে ম্যালিগন্যান্ট টিউমারের যে কোষগুলো তো ছড়িয়ে পড়ছে, টিউমার তো ছড়িয়ে পড়ছে না, কোষগুলো ছড়িয়ে পড়ছে। কোষ ছড়িয়ে পড়ার পর সেই কোষ, মনে করো যে এটা যদি একটা মানুষের বডি হয়, এখানে যে কোষটা ছিল সেই কোষটা ছড়িয়ে একটা কোষ এখান থেকে এসে এখানে চলে আসলো, তাহলে এই কোষটা এখানে এসে আবার বিভাজিত হতে শুরু করবে, ফলে এই জায়গাটা একটা টিউমার হয়ে যাবে। আবার এখান থেকে একটা কোষ মনে করো এখানে ছড়িয়ে গেল, তাহলে এখানে এসে বিভাজিত হতে শুরু করে এখানে একটা টিউমার গঠন করবে। তার মানে ম্যালিগন্যান্ট টিউমার সারা দেহে ছড়িয়ে পড়ছে, কিন্তু কি ছড়াচ্ছে? টিউমার ছড়াচ্ছে না কোষ ছড়াচ্ছে? কোষ ছড়াচ্ছে, কোষ ছড়িয়ে গিয়ে সেখানে টিউমার গঠন করছে। তাহলে এই যে ম্যালিগন্যান্ট টিউমার গঠন করছে কারা? ম্যালিগন্যান্ট কোষ, তাই তো? এই যে ম্যালিগন্যান্ট কোষ, এই ম্যালিগন্যান্ট কোষগুলো দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই যে ধর্ম, এটাকে বলা হয় মেটাস্টেসিস, এটা বলা হয় মেটাস্টেসিস। এই ধর্মটা তোমাদের পড়তে হবে, কেমন? তাহলে আমার এখন কথা হলো যে এই যে আমরা বললাম যে ম্যালিগন্যান্ট টিউমার যার জন্য ক্যান্সার হচ্ছে, অ্যাকচুয়ালি বিনাইন টিউমারের জন্য তো কোনো ক্যান্সার হয় না, ক্যান্সার হয় ম্যালিগন্যান্ট টিউমারের জন্য। তাহলে ম্যালিগন্যান্ট টিউমারের জন্য এই যে ক্যান্সারটা হচ্ছে, তাহলে টিউমারটা ম্যালিগন্যান্ট টিউমার কেন হচ্ছে, বা কোষটা মেটাস্টেসিস ধর্ম কেন পাচ্ছে, অর্থাৎ কোষটা কেন অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছে, এটার কারণ জানা দরকার। কেন হচ্ছে তার কারণ হচ্ছে কিছু পদার্থ আছে বা কিছু রশ্মি আছে যেগুলো কি করে, এটা হতে বাধ্য করে। কিরকম? অর্থাৎ সেই সমস্ত পদার্থ বা সেই সমস্ত ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বা সেই সমস্ত যে রশ্মি, সেগুলোকে বলা হয় কার্সিনোজেন। কি বলা হয়? কার্সিনোজেন। অর্থাৎ এই কার্সিনোজেনের জন্যই অ্যাকচুয়ালি ক্যান্সার হয়, অর্থাৎ এই কার্সিনোজেনের জন্যই কোষ কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হওয়ার ধর্মটা পেয়ে যায়। তাহলে কার্সিনোজেন কি? তাহলে কার্সিনোজেন বললে আমরা বলতে পারি যে কার্সিনোজেন হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবার এই কার্সিনোজেনগুলো কিন্তু এক প্রকারের হয় না, কার্সিনোজেনকে যদি আমরা ডিভাইড করি
কার্সিনোজেনগুলো মেনলি 3 প্রকারের হয়, বলা হয় সাম আর ফিজিক্যাল, সাম বায়োলজিক্যাল, সাম আর কেমিক্যাল। তাহলে ফিজিক্যাল যে কার্সিনোজেন, সেরকম যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, দেখবে ইউভি রশ্মি বা ইউভি রে, যেটা আমরা সানলাইটের মধ্যে পেয়ে থাকি, এই ইউভি রে, এক্স রে, এইগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই যে ক্যান্সার সৃষ্টিকারী রশ্মি, এগুলো হচ্ছে ফিজিক্যাল কার্সিনোজেন। বায়োলজিক্যাল কার্সিনোজেন কোনগুলো? বায়োলজিক্যাল কার্সিনোজেন তোমরা নাম শুনেছো, কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসগুলোকে বলা হয় অঙ্কোজেনিক ভাইরাস। কেন? সেই ভাইরাসগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই যে ক্যান্সার সৃষ্টিকারী যে ভাইরাস, তারা বায়োলজিক্যাল, তাই এদেরকে বলা হয় বায়োলজিক্যাল অঙ্কোজিন, বায়োলজিক্যাল কার্সিনোজেন। তো বায়োলজিক্যাল কার্সিনোজেনের মধ্যে কিছু এক্সাম্পল হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। তারপরে হচ্ছে তোমার SV40 অর্থাৎ সিমিয়ান ভাইরাস 40, এইগুলো হচ্ছে সব বায়োলজিক্যাল কার্সিনোজেন। এগুলো সব ভাইরাস, এগুলোকে বলা হয় অঙ্কোজেনিক ভাইরাস। কেন অঙ্কোজেনিক ভাইরাস বলা হয়? এদেরকে বলা হয় অঙ্কোজেনিক ভাইরাস। কেন অঙ্কোজেনিক ভাইরাস বলা হয়? তার কারণ এরা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা এমন একটা ভাইরাস যেটা জরায়ুর সার্ভিক্সে ক্যান্সার ঘটায়। সিমিয়ান ভাইরাস, এটা এমন একটা ভাইরাস যেটা মানুষের ক্যান্সার ঘটাতে পারে। আবার যে হেলিওব্যাক্টার পাইলোরি বলে একটা ভাইরাস আছে, যে ভাইরাসটা পাকস্থলীতে ক্যান্সার ঘটাতে পারে। তো এই সমস্ত ভাইরাসগুলো হচ্ছে বায়োলজিক্যাল কার্সিনোজেন। আর এই ভাইরাসগুলো যেহেতু ক্যান্সার ঘটাতে পারে, তাই এদেরকে বলা হয় অঙ্কোজেনিক ভাইরাস। এবার যদি আমরা কেমিক্যাল কার্সিনোজেন দেখি, যেমন কেমিক্যাল কার্সিনোজেনের মধ্যে বিভিন্ন অ্যালকোহল আছে, অ্যালকোহল পান করলে যেমন ক্যান্সার হয়, সেই অ্যালকোহলগুলোকে বলা হয় কেমিক্যাল কার্সিনোজেন। বা তোমরা বিভিন্ন যে ধাতুগুলোর নাম শুনেছো, যেমন ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, এইগুলো হচ্ছে সব কেমিক্যাল কার্সিনোজেন। বুঝতে পেরেছো? তো আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে অঙ্কোজিন কথাটা বলছি, তাহলে অঙ্কোজিন কি? অঙ্কোজিন হচ্ছে সেই সমস্ত জিন, অঙ্কোজিন আর কিছুই না, হচ্ছে জিন, সেই সমস্ত জিন, সেগুলোকে অঙ্কোজিন বলা হয়, যারা দেহের মধ্যে থেকে দেহের ক্যান্সার ঘটাতে পারে, দেহেই ক্যান্সার ঘটাতে পারে। অর্থাৎ অঙ্কোজিন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী জিন। তার মানে অঙ্কোজিন শুধুমাত্র ক্যান্সার শুধুমাত্র কার্সিনোজেনের জন্য হয় না, অঙ্কোজিনের জন্য হতে পারে। অর্থাৎ দেহের কিছু জিনের জন্য কিন্তু ক্যান্সার হতে পারে। বুঝতে পেরেছো? আর আরো একটা টার্ম এখানে আছে, সেটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন কারা? প্রোটো অঙ্কোজিন হচ্ছে সেই সমস্ত স্বাভাবিক কোষ, মনে করো এটা একটা স্বাভাবিক কোষ। এই যে স্বাভাবিক কোষটা, এই কোষটা যদি পরবর্তীকালে অঙ্কোজিন হিসাবে কাজ করতে পারে, কোষটা ধরো মিউটেশন হয়ে গেল, ঠিক আছে, মিউটেশন হয়ে যাওয়ার পর এই কোষটা অঙ্কোজিন হিসাবে কাজ করছে, তখন এই কোষটাকে বলা হয় প্রোটো অঙ্কোজিন। বুঝতে পেরেছো? বা বলা হয় যেহেতু সেল, তাই এটা বলা হয় সেলুলার অঙ্কোজিন। কেমন? আমাদের দেহের মধ্যে এরকম অঙ্কোজিন যেমন আছে, তেমনি টিউমার সাপ্রেসার জিনও আছে। অর্থাৎ কিছু কিছু জিন আছে যারা দেহে টিউমার হতে দেয় না, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি হতে দেয় না, তাদেরকে বলা হয় টিউমার সাপ্রেসার। টিউমার সাপ্রেসার লাইক কিরকম, সে জিনগুলো P53 হচ্ছে একটা ভেরি গুড টিউমার সাপ্রেসার। তারপরে হচ্ছে APC INK4, এই সমস্ত জিনগুলো হচ্ছে সব টিউমার সাপ্রেসারের এক্সাম্পল। বুঝতে পেরেছো? দেখো, এই টার্মগুলো আমাদের জানা হয়ে গেল। এবার যদি আমরা আবার পুনরায় ক্যান্সারে ফিরে যাই, তাহলে এবার ক্যান্সারটা আমাদের বুঝতে সুবিধা হবে। এবার যদি আমরা বলি হোয়াট ইজ ক্যান্সার, ক্যান্সার মানে হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন। হোয়াট ইজ ক্যান্সার? ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন। আনকন্ট্রোল সেল ডিভিশন কেন হয়, কোষ এই ধর্মটা কেন পায়, তার কারণ হচ্ছে কিছু কার্সিনোজেন আছে আর কিছু অঙ্কোজিন আছে,
তাই তো, কিছু অঙ্কোজিন আছে, কিছু কার্সিনোজেন আছে। এই কার্সিনোজেন বা অঙ্কোজিনের জন্য কিন্তু কি হয়, ক্যান্সার স্বাভাবিক কোষগুলো ক্যান্সার কোষে পরিণত হয়, অর্থাৎ ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়। এবার ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়ে গেল, তার মানে কোষগুলো কি হয়, এই আনকন্ট্রোল করার ক্ষমতাটা পেল, অর্থাৎ আনকন্ট্রোল সেল ডিভিশন করার ক্ষমতা পেল, আনকন্ট্রোল ভাবে এরা ডিভিশন হচ্ছে। এবার ঘটনা হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার ক্ষমতা পেল। তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার ক্ষমতা পেল মানে কি কি ক্ষমতা পেল, তার মানে স্বাভাবিক কোষ বিভাজনগুলো কি কি কারণে হয় সেই কারণগুলো বিলুপ্ত হলো। স্বাভাবিক কোষ বিভাজন যে সমস্ত কারণে হয় সেই স্বাভাবিক কোষ বিভাজনের কারণগুলো কি হলো, বিলুপ্ত হলো। তার ফলে কি হলো, এরা অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার ক্ষমতা পেল। তাহলে এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কেন হয় আমরা বলে দিলাম সোজা কথা, কার্সিনোজেন, অঙ্কোজিন এইগুলোর জন্য হয়। তাহলে কার্সিনোজেন, অঙ্কোজিন এইগুলো কোষগুলোর মধ্যে কি কি ধর্মের পরিবর্তন ঘটায়, যে কারণে এরা অস্বাভাবিকভাবে বিভাজিত হয়, সেই ধর্মগুলো আমাদের দেখতে হবে। সেই ধর্মগুলো যদি আমরা দেখি তাহলে সেগুলোই হবে ম্যালিগন্যান্ট যে কোষ বা ক্যান্সার যে কোষ তার ধর্ম। তাহলে ক্যান্সার যে কোষ, সেই কোষের ধর্ম আমরা যদি জানতে যাই, পাশাপাশি আমাদেরকে কিন্তু স্বাভাবিক কোষের ধর্ম জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন পরিবর্তনটা ক্যান্সার কোষের মধ্যে হয়েছে বা ম্যালিগন্যান্ট কোষের মধ্যে হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এই ঘটনাটা স্বাভাবিক কোষ, এই ঘটনাটা কিভাবে ঘটে, স্বাভাবিক কোষ নিওপ্লাস্টিক ধর্ম পায়, সেই ধর্মগুলো আমরা এখন দেখব যে কিভাবে অনিয়ন্ত্রিত বিভাজন করছে। সেটা 1 নম্বর হচ্ছে কোষগুলো অমরত্ব পেয়ে যায়। অমরত্ব পেয়ে যায় মানে কি, অমরত্ব পেয়ে যায় মানে হচ্ছে ইমমর্টালাইজেশন হয়ে যায় কোষগুলো। কি এই অমরত্ব বা ইমমর্টালাইজেশন? অমরত্ব বা ইমমর্টালাইজেশন কি? অমরত্ব মানে যে মরে না, যে অমর তাকে বলা হয় অমরত্ব, তার সেই ধর্মটাকে বলা হয় অমরত্ব। তাহলে এই অমরত্ব স্বাভাবিক কোষের কেন থাকে না? স্বাভাবিক কোষের তো অমরত্ব থাকা উচিত, স্বাভাবিক কোষ কেন বাঁচে না অনেক দিন? তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোষের একটা হেপ্লিক লিমিট থাকে। কি লিমিট? হেপ্লিক লিমিট। এই হেপ্লিক লিমিটটা কি? হেপ্লিক লিমিট হচ্ছে, দেখো আমাদের একটা কোষ, এই কোষের মধ্যে ক্রোমোজোম থাকে, থাকে কি না? কোষের মধ্যে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম, কোষ যখন বিভাজিত হয় তখন কি হয়, ক্রোমোজোমগুলো বিভাজন হয়, কোষ বিভাজন হওয়ার সময় ক্রোমোজোম বিভাজন হয়। এবার এই ক্রোমোজোমের অনেকগুলো পার্টস তোমরা পড়েছো, মাঝে থাকে সেন্ট্রোমিয়ার, দুই প্রান্তে থাকে টেলোমিয়ার। তো ক্রোমোজোম যখন এভাবে কোষ বিভাজনের সময় বিভাজিত হয় তখন টেলোমিয়ার পার্টটা ধীরে ধীরে ছোট হতে থাকে। একটা সময় কি হয়, টেলোমিয়ার পার্টটা উধাও হয়ে যায়। যদি ক্রোমোজোমের মধ্যে এরকম টেলোমিয়ার পার্ট না থাকে তাহলে সেই ক্রোমোজোম আর বিভাজিত হয় না। ক্রোমোজোম যদি বিভাজিত না হয় তাহলে সেই তাহলে কোষটাও আর বিভাজিত হবে না। এই যে টেলোমিয়ার পার্টটা শেষ হয়ে যাওয়া, যতদূর পর্যন্ত টেলোমিয়ার পার্ট থাকে, অর্থাৎ যতদূর পর্যন্ত একটা কোষ বিভাজিত হতে পারে, সেই লিমিটটাকে বলা হয় হেপ্লিক লিমিট। একটা স্বাভাবিক কোষ তোমার 40 to 60 টাইমস বিভাজিত হতে পারে, অর্থাৎ 40 থেকে 60 বার বিভাজিত হতে পারে একটা সাধারণ কোষ। তার বেশি বিভাজিত হতে পারে না, তারপরে কোষটা মারা যায়। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এরকম কোনো হেপ্লিক লিমিট থাকে না, অর্থাৎ তাদের যে ডিএনএ আছে, ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে সেই ক্রোমোজোমের যে ডিএনএ টেলোমিয়ার পার্টে আছে সেখানে কি হয়, তার একটা মিউটেশন হয়ে যায়। তার ফলে কি হয়, সে ডিএনএ কিন্তু নষ্ট হয় না বা ক্রোমোজোম নষ্ট হয় না টেলোমিয়ার পার্টে, অর্থাৎ টেলোমিয়ার পার্টটা কোনোদিনই শেষ হয় না। তার ফলে কি হয়, ক্রোমোজোমটা অমরত্ব লাভ করে, ফলে কোষটা অমরত্ব লাভ করে, কোষটা সারা জীবন বিভাজিত হতে থাকে অনেক দীর্ঘদিন ধরে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ক্যান্সার কোষের অমরত্ব বা ইমমর্টালাইজেশন। বুঝতে পেরেছো? আর কি ধর্ম দেখা যায়? আর একটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। কি বলা হচ্ছে? কন্ট্যাক্ট ইনহিবিশন, বা বলা হয় কোষীয় কি বলবো, কন্ট্যাক্ট ধর্ম। কন্ট্যাক্ট ধর্মের একে অপরের সঙ্গে যোগাযোগ, তাই তো? এই কন্ট্যাক্ট ধর্ম
ইনহিবিশন মানে হচ্ছে ইনহিবিশনে তোমাদের বাংলা ঠিক কি বলবো, যে বিলোপ। ইনহিবিশন মানে বিলোপ না, মানে দমিয়ে দেওয়া, কাউকে দমিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ইনহিবিশন বা কমিয়ে দেওয়া। তাহলে কন্ট্যাক্ট ইনহিবিশন কি? স্বাভাবিক কোষের একটা ধর্ম আছে, যে মনে করো এই একটা কোষ আর এই একটা কোষ, দুটো কোষ যদি এই মনে করো এই একটা কোষ এই একটা কোষ, তারা একে অপর থেকে দূরে আছে, এই দুটো কোষ যদি কোষ পর্দার সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হয়, এই কোষের সঙ্গে এই কোষের একটা কন্ট্যাক্ট থাকে, যেটা আমরা বলি প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার মাধ্যমে এই দুটো কোষের মধ্যে কন্ট্যাক্ট হয়, একটা কানেকশন থাকে। এই ধর্মটার জন্য কি হয়, যখন একটা কোষ মনে করো এই কোষটা বিভাজিত হচ্ছে, এটা বিভাজিত আরো কোষ বিভাজিত হলো, এরকম কোষগুলো বিভাজিত হলো, একটা সময় একটা ছোট জায়গার মধ্যে তো কোষটা বিভাজিত হচ্ছে, তার ফলে কি হবে, জায়গাটা পূরণ হয়ে যাবে, তখন কোষগুলো একে অপরের সঙ্গে টাচ করে যাবে, কোষ পর্দাগুলো যখন একে অপরের সঙ্গে কোষ পর্দাগুলো টাচ করে যাবে, তখন কি হবে, তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট হবে কোষ পর্দার মাধ্যমে। এই যদি কন্ট্যাক্ট হয়ে যায় বা কানেকশন হয়ে যায়, তখন কি হয়, কোষ আর বিভাজিত হয় না, কারণ কোষ জানে এটাই আমার ক্যাপাসিটি, এই জায়গা, এর থেকে বেশি কোষ ধরবে না, তখন কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে কি হয় বা ম্যালিগন্যান্ট কোষের ক্ষেত্রে কি হয়, এই ধর্মটার বিলোপ ঘটে। এরকম বিলোপ ঘটে যখন দুটো কোষ একে অপরের সঙ্গে কানেকশন হয়, তখন তারা কিন্তু কোষ বিভাজন করে, অর্থাৎ কন্ট্যাক্ট ইনহিবিশনটা ঘটে না। কেন কন্ট্যাক্ট ইনহিবিশন ঘটে না, তার কারণ হচ্ছে এদের দুজনের মাঝে একটা অ্যাডহেসিভ জাংশনের সৃষ্টি হয়। অ্যাডহেসিভ জাংশনের সৃষ্টি হয় কি, এই অ্যাডহেসিভ জাংশন, অ্যাডহেসিভ জাংশন কাকে বলা হয়? অ্যাডহেসিভ জাংশন হচ্ছে যে দুটো কোষ, মনে করো যে এই একটা কোষ আর এই একটা কোষ, এই কোষের মাঝের যে সংযোগস্থল, এখানে একটা প্রাচীর তৈরি হয়ে যায়। এই প্রাচীরটা কি, এটা অ্যাকচুয়ালি প্রোটিন কমপ্লেক্স। প্রোটিন কমপ্লেক্স, অনেকগুলো প্রোটিন এখানে থাকে। তাহলে কি হয়, ক্যান্সার কোষগুলো দুটো কোষের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেয়, যেটাকে বলা হয় অ্যাডহেসিভ জাংশন। এই অ্যাডহেসিভ জাংশন তৈরি হওয়ার জন্য তাদের মধ্যে কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যায়। যখনই কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, তার মানে একটা এই কোষটা আর এই কোষটা কন্ট্যাক্ট হয়েছিল বলে এরা বুঝতে পেরেছিল যে এখানে আর বিভাজন করা যাবে না, কিন্তু এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট হয়নি, তার ফলে এরা সেই সিগন্যালটা পাচ্ছে না যে এখানে আর জায়গা নেই, বিভাজন করা যাবে না। এরা সিগন্যাল পাচ্ছে না, তার মানে কি, এরা কি সিগন্যাল পাচ্ছে, এরা সিগন্যাল পাচ্ছে যে এখানে বিভাজন করা যাবে এখনো। তখন কি হয়, সেই কোষগুলো বিভাজিত করে যায়। তার মানে কোষগুলোর কোনো দোষ নেই, এখানে একটা কন্ট্যাক্ট অ্যাডহেসিভ জাংশন তৈরি হয়ে গেছে, ওরা আর কি করবে, ওরা তো সিগন্যাল পাচ্ছে না, ওরা বিভাজিত হয়ে যাচ্ছে। এরকম ঘটনা ক্যান্সারের ক্ষেত্রে ঘটে। বুঝতে পেরেছো? 3 নম্বর আরো একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইনভেসিভনেস বা আক্রমণ ধর্মিতা। বাংলায় বলা হয় আক্রমণ ধর্মিতা, ইনভেসিভ হওয়া। আমি তোমাদের বাড়িতে ঢুকে গেলাম, জোরপূর্বকভাবে ঢুকে গেলাম, যে তোমাদের বাড়ি দখল করে নিলাম, তাহলে আমি তোমাদের বাড়িতে ইনভেড করলাম, অর্থাৎ তোমাদের বাড়িতে আমার ইনভেসিভ হলো। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাদের বাড়িতে আমি আক্রমণ করলাম। তো ক্যান্সার কোষগুলো কি করে, শরীরের কোনো একটা জায়গায় ক্যান্সার কোষ উৎপন্ন হয়ে গেছে, সেই কি করে, শরীরের অন্যান্য যে অঙ্গগুলো আছে, অন্যান্য পার্টস আছে, সেখানে মনে করো এইখানে ক্যান্সার তৈরি হয়েছে সেল, সে এখানকার অঙ্গে এসে ঢুকে পড়লো, বা এখানে বৃক্কতে বা কিডনিতে এসে ঢুকে পড়লো। এই যে ইনভেসিভনেস, এই ধর্মটা কিন্তু ক্যান্সার কোষের আছে। এই ধর্মটাকে কি বলা হয়, মেটাস্টেসিস, একটু আগে আমি আলোচনা করেছি। তাহলে ক্যান্সার কোষ বিভিন্ন অঙ্গে অনুপ্রবেশ করতে পারে, আক্রমণ করতে পারে, এটা স্বাভাবিক কোষ পারে না। কেমন? তারপরে হচ্ছে ক্যান্সার কোষের আরো একটা বৈশিষ্ট্য আছে ম্যালিগন্যান্ট কোষের, কিরকম, যে রিডিউস সেলুলার অ্যাডহেশন। কিরকম রিডিউস সেলুলার অ্যাডহেশন? রিডিউস সেলুলার অ্যাডহেশন মানে হচ্ছে কোষীয় আসঞ্জন। মানে এই মনে করে একটা কোষ, একটু আগে যেটা বলছিলাম, এই একটা কোষের সঙ্গে যে কন্ট্যাক্ট হচ্ছে, এই কন্ট্যাক্টটা হয় কি জন্য? এই কন্ট্যাক্টটা হয় তার কারণ হচ্ছে কোষের যে বাইরের দিক, সে বাইরের দিকে একটা চ্যাটচেটে পদার্থ থাকে। প্রত্যেকটা কোষের বাইরের দিকে এরকম একটা চ্যাটচেটে পদার্থ থাকে, যে চ্যাটচেটে পদার্থের জন্য একটা কোষ আর একটা কোষের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে একটা কোষ আর একটা কোষের সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে, এর ফলে কন্ট্যাক্ট হচ্ছে, কন্ট্যাক্ট হলে পরে কি হয়, কোষ বিভাজন আর হয় না, এটা আমরা দেখেছি। এবার কি হয়, এই কন্ট্যাক্ট হওয়ার ধর্মটা যদি আমরা দেখেছি যে কিরকম ভাবে বিলুপ্ত করে,
দেখেছি অ্যাডহেসিভ জাংশন তৈরি করার মাধ্যমে বিলুপ্ত করে, একটু আগে করলাম। এটা আর একটা মাধ্যমে হয়, সেটা কি, যে এই যে অ্যাডহেসিভ যে পদার্থটা, চটচটে পদার্থটা, এই পদার্থটা কমিয়ে দেয়। কি করে? এই চাটচেটে পদার্থটা কমিয়ে দেয়। তার ফলে কি হয়, এই চাটচেটে, সেটা পরে বলবো, এই চাটচেটে পদার্থ থাকলে কি হয়। চাটচেটে পদার্থ থাকলে কি হয়, মনে করো আমাদের একটা বডি, যদি একটা ছবি আঁকি, এটা এখানে কি থাকে, এখানে পাকস্থলী, এখানে এরকম পাকস্থলী থাকে, তাই তো, এরকম পাকস্থলী থাকে। তার পাকস্থলীর পরে এখানে কি থাকে, এখানে অগ্ন্যাশয় থাকে, এখানে যকৃৎ থাকে দেহের মধ্যে, তারপরে এখানে এরকমভাবে ডিওডেনাম, তারপর ক্ষুদ্রান্ত শুরু হয়, তারপরে এখানে পায়ুছিদ্র থাকে, তাই তো, বিভিন্ন অঙ্গ আছে। তাহলে এই যে বিভিন্ন অঙ্গের, আমাদের কিডনি থাকে, এরকম দুটো কিডনি থাকে, তাই তো, ফুসফুস হয়ে গেল এটা, এরকম কি হয়, এরকম দুটো কিডনি থাকে, তাই তো। এই যে বিভিন্ন অঙ্গ, বিভিন্ন অঙ্গের যে কোষগুলো, তাদের বাইরের যে চাটচেটে পদার্থ থাকে সেটা বিভিন্ন রকমের হয়। অর্থাৎ যকৃতের কোষগুলোর চাটচেটে পদার্থ এক রকমের, কিডনির কোষগুলোর চাটচেটে পদার্থ এক রকমের, ফুসফুসের কোষগুলোর চাটচেটে পদার্থ এক রকমের। এর ফলে কি হয়, ফুসফুসের যে কোষগুলো বিভাজিত হয়, সেই কোষগুলো শুধু ফুসফুসের কোষের সঙ্গে যুক্ত হতে পারে। কিডনিতে যে কোষগুলো বিভাজিত হয়, তারা কিডনির কোষের সঙ্গে বিভাজিত হতে পারে, ফুসফুসের সঙ্গে যুক্ত হতে পারে, ফুসফুসের সঙ্গে যুক্ত হতে পারে না। বা যকৃতের যে কোষগুলো বিভাজিত হয়, তারা যকৃতের সঙ্গে যুক্ত হতে পারে, অগ্ন্যাশয়ের কোষের সঙ্গে যুক্ত হতে পারে না। কি জন্য? কারণ কোষের বাইরের যে চ্যাটচেটে পদার্থটা থাকে সেটা বিভিন্ন অঙ্গের কোষের বিভিন্ন রকমের হয়। এবার কি হয়, ক্যান্সার কোষের এই চ্যাটচেটে ধর্মটা বিলুপ্ত হয়। যখনই এই চ্যাটচেটে ধর্মটা বিলুপ্ত হয়ে যায়, তখন কি হয়, চ্যাটচেটে ধর্ম নেয়। এবার এই কোষটা এখানে উৎপন্ন হয়েছে, এ কি করছে, যকৃতে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, অগ্ন্যাশয়ে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, ফুসফুসে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, কিডনিতে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে ধর্মটা, এটাকে বলা হয় যে কোষীয় আসঞ্জন ধর্মের অবলুপ্তি। অর্থাৎ কোষের বাইরে যে চ্যাটচেটে পদার্থ থাকে, সেই ধর্মটাকে ওরা বিলুপ্ত করে দিচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট কোষের সঙ্গে যুক্ত হবে, এই ধর্মটাকে বিলুপ্ত করে দিচ্ছে। এটাকে বলা হয় কোষীয় আসঞ্জন ধর্মের বিলুপ্তি। বুঝতে পেরেছো? এছাড়া আরো একটা ধর্ম, যেটা তোমাদেরকে প্রথমে বলেছি, যে ক্যান্সার কোষের বিভেদীকরণ যে ধর্ম, সে বিভেদীকরণ ধর্মটা থাকে না। অর্থাৎ একগুচ্ছ কোষ থেকে যে একটা নতুন অঙ্গ তৈরি হবে, সেটা হয় না, কোষ কোষই থেকে যায়। কেমন? আরো একটা ধর্ম হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস থাকে না ক্যান্সার কোষের, যেটা সাধারণ কোষের থাকে। অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে তোমার প্রোগ্রাম সেল ডেথ। কি বলা হয়? প্রোগ্রাম সেল ডেথ। অর্থাৎ একটা কোষ নির্দিষ্ট সময় পর কিন্তু মারা যায়। যেটা আমরা যখন স্নান করি, তখন আমাদের দেহে দেখতে পাই কিছু ময়লা বেরিয়ে আসে, সেই ময়লাটা অ্যাকচুয়ালি হচ্ছে ডেথ সেল, সেগুলো মৃত কোষ। এই মৃত কোষ, অর্থাৎ কোষগুলো নিয়মিতভাবে মৃত্যু ঘটে, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তো এই অ্যাপোপ্টোসিস ক্যান্সার কোষের ক্ষেত্রে আর হয় না, অর্থাৎ কোষগুলোর কোনো মৃত্যু ঘটে না, যেটা অমরত্বের সঙ্গে মিলে যাচ্ছে। বুঝতে পেরেছো? আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিওজেনেসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি নতুন রক্তবাহের উৎপত্তি, অর্থাৎ শিরাধমনের উৎপত্তি। রক্তবাহের উৎপত্তিটা বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। এই অ্যাঞ্জিওজেনেসিস ধর্মটা ক্যান্সার সেলের আছে। অর্থাৎ মনে করো এখানে ক্যান্সার কোষ একটা ছিল বা দুটো ছিল, এই কোষগুলো বিভাজিত হয়ে মনে করো যে আরো কোষ উৎপন্ন করছে, এরকম আরো কোষ উৎপন্ন করছে। তাহলে এইগুলো বিভাজিত যখন আরো কোষ উৎপন্ন করবে, তখন সেই কোষ, এখানে একটা শিরাধমনী ছিল, এখানে মনে করো রক্তবাহ ছিল, এখান থেকে পুষ্টি সাপ্লাই নিচ্ছিল। এবার এই যে আশেপাশে এভাবে কোষ জমা হয়ে যাচ্ছে, এই কোষগুলোকে তো পুষ্টি পেতে হবে। তাহলে এরা তো আর এত দূর থেকে পুষ্টি নিতে পারবে না, বা এই পাশের কোষ পুষ্টি দেবে না। তখন কি হয়, ভেতরে এরকম রক্তবাহের উৎপত্তি ঘটে ক্যান্সার কোষের ভেতরে। ক্যান্সার যে কোষগুচ্ছ, তার টিউমারের ভেতরে এরকম ভাবে রক্তবাহের নতুন রক্তবাহের উৎপত্তি ঘটে। এটা ঘটায় হচ্ছে ক্যান্সার কোষগুলো থেকে এক ধরনের পদার্থ সিক্রেশন হয়, তারা ঘটায়। এই যে নতুন রক্তবাহের উৎপত্তি ঘটনাটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। এই ধর্মটা কিন্তু ম্যালিগন্যান্ট সেল বা টিউমার সেল, ম্যালিগন্যান্ট টিউমার সেল বা ক্যান্সার সেলের আছে। বুঝতে পেরেছো? মোটামুটি এই ধর্মগুলো তোমরা পড়বে, আশা করি বুঝতে পারবে। আমি একটু আলোচনা করে দিলাম যেহেতু, তাও যদি বুঝতে না পারো আমাকে পরে বলবে, কেমন?
এবার আমরা একটু দেখবো যে কত রকমের ক্যান্সার দেখা যায়। ক্যান্সার কত রকমের হতে পারে। ক্যান্সার বিভিন্ন অঙ্গে, বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হয়। সেই অঙ্গের নাম অনুসারেও ক্যান্সারের নাম হয়। কিন্তু ক্যান্সারের প্রকারভেদ এমনি মেনলি যদি আমরা দেখতে যাই, ক্যান্সার হয় বলা হয় যে কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা আর লিউকোমিয়া। ক্যান্সারকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কার্সিনোমা, 2 হচ্ছে সার্কোমা, 3 হচ্ছে লিম্ফোমা, 4 হচ্ছে লিউকেমিয়া। তাহলে কি এই ক্যান্সারগুলো? কার্সিনোমা হচ্ছে আমাদের একদম বাইরের ত্বক অর্থাৎ আবরণী কলায় যে ক্যান্সার হয় সেটাকে বলা হয় কার্সিনোমা। সেটাকে বলা হয় কার্সিনোমা। আর সার্কোমা কোনগুলোকে বলা হয়? সার্কোমা হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন যোগকলাগুলি আছে, অর্থাৎ মেসোডার্ম যোগকলাগুলি, যেমন রক্ত একটা যোগকলা, এবং যে যোগকলাগুলি আছে সেই যোগকলার যে ক্যান্সার সেগুলোকে বলা হয় সার্কোমা। মেসোডার্ম অর্থাৎ আমাদের বিভিন্ন পেশিতে যে ক্যান্সারগুলো হয় সেগুলোকে বলা মেসোডার্ম, সেগুলো পেশিতে যে ক্যান্সারগুলো হয় সেগুলো হচ্ছে সার্কোমা। লিম্ফোমা হচ্ছে আমাদের যে লিম্ফোসাইট কোষগুলো আছে বা লসিকা গ্রন্থি আছে, সেই লসিকা গ্রন্থি বা প্লীহা এগুলো যখন অত্যাধিক হারে সেই লিম্ফোসাইট কোষগুলো উৎপন্ন করে তখন সেটাকে বলা হয় লিম্ফোমা, অর্থাৎ লিম্ফোসাইটের অধিক উৎপাদন কোষের মধ্যে, দেহের মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে লিম্ফোমা। এটা এক ধরনের ক্যান্সার, অর্থাৎ লিম্ফোসাইটের ক্যান্সার হয়ে গেছে। আর লিউকোমিয়া হচ্ছে আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা যদি ক্যান্সার হয়ে যায় তাহলে শ্বেত রক্তকণিকার ক্যান্সারকে বলা হচ্ছে লিউকোমিয়া। বুঝতে পেরেছো? এইগুলো মোটামুটি পড়বে। এরপরে যে বিষয়টা আমরা একটু আলোকপাত করব সেটা হচ্ছে HIV and AIDS। HIV and AIDS কি? এই HIV and AIDS, HIV হচ্ছে একটা ভাইরাস। এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এই ভাইরাসের কারণে যে রোগটা হয় তাকে বলা হয় এইডস। এইডস এর পুরো নাম অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। বুঝা গেছে? এখানে সিনড্রোম কথার অর্থ হচ্ছে এখানে কোনো একটা নির্দিষ্ট ডিজিজ নেই। যখন অনেকগুলো ডিজিজ একসঙ্গে ঘটে তখন সেই ঘটনাটাকে বলা হয় সিনড্রোম। তাহলে HIV যে ভাইরাসটা, সেই ভাইরাসটা অ্যাকচুয়ালি কি করে, শরীরের মধ্যে একটা রোগ ঘটায় না, অনেকগুলো ডিজিজ, অনেকগুলো রোগ ঘটায়। সেই রোগগুলোকে একসঙ্গে বলা হয় সিনড্রোম। সেই সিনড্রোমটা কি বলা হয়? এইডস, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ অর্জিত অনাক্রমতার বিলুপ্তি হওয়ার জন্য যে অনেকগুলো রোগ হয় সেই রোগটাকে বলা হচ্ছে এইডস। সেই এইডসটা কি কারণে হচ্ছে? HIV ভাইরাসের জন্য হচ্ছে। অর্থাৎ HIV ভাইরাস আমাদের দেহের যে অর্জিত ইমিউন সিস্টেম, অর্জিত অনাক্রমতার যে সিস্টেমটা আছে এটাকে পুরো ডিস্ট্রয় করে দেয়, তার ফলে দেহের মধ্যে সমস্ত রকমের রোগ দেখা দেয়। এটাকে বলা হয় এইডস। এবার ঘটনা হচ্ছে যে এই এইডস কি HIV-র জন্য হচ্ছে? HIV এমন একটা ভাইরাস, তোমরা জানো যে HIV এইডস এর এখনো ওষুধ তৈরি করা যায়নি। কেন ওষুধ তৈরি করা যায়নি? তার কারণ হচ্ছে HIV এমন একটা ভাইরাস যেটা হচ্ছে রেট্রোভাইরাস। কি? রেট্রোভাইরাস কথার অর্থ কি? অর্থাৎ এর মধ্যে যখন মানুষের দেহের বাইরে থাকে তখন এর জেনেটিক পদার্থ হয় RNA। আবার যখন এর মানুষের দেহে প্রবেশ করে যায় তখন এর জেনেটিক পদার্থ হয় DNA। অর্থাৎ এর জেনেটিক পদার্থ RNA ও DNA দুটোই হয়। RNA হচ্ছে দেহের বাইরে আর DNA হচ্ছে দেহের ভেতরে।
এবার এই ঘটনাটা কিভাবে হয়, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ঘটে। আর এটা আমরা তোমাদেরকে পড়াবো পরে, তখন বুঝতে পারবে। রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ঘটে। আর অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করাটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকের সাহায্যে ঘটে, এটা আমরা পরে আলোচনা করব। তো এই কারণে আর কি হয়, এই যে ডিএনএ বা আরএনএর যে স্ট্রাকচার, এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, এটা ফিক্সড না। এই কারণে কি হয়, এর ওষুধ আবিষ্কার করা যায় না। আমি মনে করি কোনো একটা ওষুধ আবিষ্কার করলাম, কোনো একটা ডিএনএ জেনেটিক পদার্থের ফিচার্সের উপর ভিত্তি করে, দেখা যাচ্ছে কালকে ওটা চেঞ্জ হয়ে গেছে, ওই ওষুধটা আর কাজ করছে না। এই কারণে এখনো সম্ভব হচ্ছে না, তবে আশা করি সম্ভব হবে। তো এই এইডস হলে পরে শরীরের মধ্যে কি কি পরিবর্তন হয়? এইডস হলে শরীরের ইমিউন সিস্টেম, অ্যাকোয়ার্ড যে ইমিউন সিস্টেম, সেটা পুরো ভেঙে যায়। এবং কি হয়, দেহ তোমার জ্বর, নিউমোনিয়া, যক্কা, যা রোগ আছে, কাশি, এই সমস্ত দেহের ওজন কমে যাওয়া সমস্ত রোগগুলোই কিন্তু এই ক্ষেত্রে দেখা যায়। এবার ঘটনা হলো, তাহলে এই এইডস যে রোগটা ছড়িয়ে পড়ছে, যার ওষুধ এখনো আবিষ্কার করা যাচ্ছে না, তাহলে এই রোগ থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো, তাই তো? এর রোগ থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো, কিভাবে এই রোগের সংক্রমণ থেকে নিজেদেরকে দূরে রাখবো, সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে এই রোগটা কিভাবে ছড়িয়ে পড়ে। এই রোগটা কিভাবে ছড়িয়ে পড়ে, এই রোগটা অর্থাৎ এই রোগের যে ভাইরাস এইচআইভি, সেটা কোথায় বসবাস করে? মেনলি আমাদের মানুষের যে যৌন রস আছে, সেই যৌন রসের মধ্যে বসবাস করে। যৌন রসগুলো কি? যৌন রস হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যেটাকে বলা হয় বীর্য বা সিমেন্স, সেটা হচ্ছে এক ধরনের যৌন রস। যে আর নারীদের ক্ষেত্রে তাদের যে যোনিপথ, সেই যোনিপথের মধ্যে যে সমস্ত সিক্রেশনগুলো হয়, বা তাদের যে সমস্ত ক্ষরণগুলো হয়, সেইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যোনিরস। এই বিভিন্ন যোনিরসের মধ্যে কিন্তু কি হয়, এই এইচআইভি ভাইরাসগুলো থাকতে পারে, বেঁচে থাকে, বা সেগুলোর মধ্যে থাকে। এবার কি হয়, যখন যৌন মিলন ঘটে, তখন কিন্তু পুরুষ এবং স্ত্রীর মধ্যে এই যোনিরসের একটা ট্রান্সমিশন ঘটে, যোনিরসটা মিশে যায়। তখন কি হয়, এই যোনিরসের মাধ্যমে পুরুষ থেকে স্ত্রী বা স্ত্রী থেকে পুরুষের মধ্যে কিন্তু এই এইডস ভাইরাসটা ছড়িয়ে পড়ে, এইচআইভি ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে প্রোটেক্টেড যৌন মিলন বা সুরক্ষিত যৌন মিলনটা অবশ্যই প্রয়োজন। তার পাশাপাশি অনেকে মনে করেন যে যে কিস বা যে চুম্বন, সেটা করলে নাকি এইডস ভাইরাসটা ছড়িয়ে পড়ে, এইচআইভি ভাইরাস, সেটা একেবারেই সঠিক নয়। কারণ হচ্ছে এইচআইভি ভাইরাসটা আমাদের দেহের বাইরে 1 মিনিটেরও বেশি বাঁচতে পারে না। তাহলে যে ভাইরাসটা দেহের বাইরে বাঁচতে পারবে না, সেই ভাইরাসটা দেহের বাইরে চলে আসলে অবশ্যই মারা যাবে। তার ফলে চুম্বনের ফলে কিন্তু এই জন্য আমাদের দেহের একটা দেহ থেকে আরেকটা দেহের মধ্যে এইডস ছড়িয়ে পড়তে পারে না। এছাড়াও তুমি যদি সেম বাথরুম একটা এইচআইভি ভাইরাসের এই এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে সেম বাথরুম শেয়ার করো, বা তার জামা কাপড় পরো, বা গামছা ইউজ করো, যাই করো না কেন, এর মাধ্যমে কিন্তু এইডস ছড়ায় না। এটা আমাদের মধ্যে ভুল ধারণা থেকে যায় অনেকের মধ্যে। এই ভুল ধারণাটা দূর করতে হবে, এবং যে সমস্ত এইডস রোগী আছে বা এইডস পেশেন্টস আছে, তাদের সঙ্গে আমরা যৌন মিলন ছাড়া বাকি সমস্ত রকম যে ব্যবহারগুলো, সেগুলো অবশ্যই নর্মাল করব। এটা আমাদের একটা সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব। কেমন? এরপরে আমরা আরেকটা ছোট্ট বিষয় একটু আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। কি বললাম? ড্রাগ অ্যাবিউজ, বা যে বিভিন্ন ধরনের মাদক আছে, সেই মাদকগুলোর অপব্যবহার, এবং যে অ্যালকোহল আছে, মদ আছে, সেইগুলোর অপব্যবহার। বুঝতে পেরেছো? তাহলে ড্রাগ অ্যাবিউজটা আমরা একটু দেখব। তো ড্রাগ অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। ড্রাগ, দেখো, ড্রাগ হচ্ছে আমাদের কি বলবো, প্রাণ বাঁচোয়া একটা জিনিস। যেটা যেমন মনে করো, আমরা যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল খেয়ে নিই। এইগুলো হচ্ছে সব ড্রাগ। অর্থাৎ ড্রাগ ওষুধের ক্ষেত্রে যে সমস্ত পদার্থগুলো ব্যবহার করা হয়, যেগুলো আমাদের, যেমন ধরো ব্যথা হলে পরে কোনো একটা ওষুধ খেয়ে নিচ্ছি, সেটা একটা ড্রাগ। বা ঘুম আসছে না, তার জন্য একটা ওষুধ খেয়ে নিচ্ছি, সেটাও একটা ড্রাগ। তাহলে এই যে ড্রাগগুলো, যেগুলো আমাদের চিকিৎসার জন্য বা জীবন বাঁচানোর জন্য ব্যবহার করা হয়, সেই ড্রাগগুলোর
এখন অপব্যবহার হতে শুরু করেছে। সেই অপব্যবহারগুলো কি? যেমন মনে করো হিরোইনটা একটা ড্রাগ, যেটা আমাদের শরীরে ব্যথা প্রমোশের ওষুধ তৈরি করতে ব্যবহার করা যায়, কিন্তু এটা নেশাগ্রস্ত মানুষ তারা এগুলো দিয়ে নেশা করে। এই নেশা করা বা অতিরিক্ত ব্যবহার বা প্রয়োজন ছাড়া ব্যবহার, এগুলোকে বলা হয় অ্যাবিউজ বা অপব্যবহার। তো যারা হেরোইন দিয়ে নেশা করে সেগুলো হচ্ছে হেরোইনের অপব্যবহার। তামাক, এগুলো পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়, বা আমাদের মস্তিষ্কের বা আমাদের দেহের যে বিভিন্ন শিরাধমনীগুলো আছে তাদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিতে, যার ফলে কি হয়, দেহের মধ্যে অতিরিক্ত রক্ত প্রবাহ ঘটতে পারে। এই সমস্ত কাজগুলো এগুলোর জন্য হয়। তো এইগুলো, তার জন্য আমরা যদি অতিরিক্ত পরিমাণে সিগারেট খাই বা অ্যালকোহল পান করি, যেটা কি হলো, অতিরিক্ত ব্যবহার হলো, প্রয়োজন ছাড়া ব্যবহার করছি। এই সমস্ত অতিরিক্ত ব্যবহারটাকে বলা হয় ড্রাগের অ্যাবিউজ। তাহলে ড্রাগ কি? ড্রাগ হচ্ছে কিছু খাদ্যরূপে গণ্য নয়, অর্থাৎ খাবার হিসাবে খাওয়া যায় না। ড্রাগ মানে পেলাম হিরোইন খেয়ে নিলাম, এরকম করা যায় না। অ্যালকোহল পেলাম, মদ পেলাম, খেয়ে নিলাম, এরকম করা যায় না। তাহলে খাদ্যরূপে গণ্য নয়, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এইরকম যে সমস্ত পদার্থ যেগুলো শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, সেগুলোকে বলা হয় ড্রাগ। তাহলে এই ড্রাগগুলোর অ্যাবিউজ করা যাবে না। তো এই ড্রাগগুলো, কত ধরনের ড্রাগ হয় সেই ড্রাগগুলোর সম্পর্কে একটু পড়তে হবে। বিভিন্ন ধরনের ড্রাগ হয়। কিছু ড্রাগ আছে শরীরে উদ্দীপনা সৃষ্টি করে, কিছু ড্রাগ আছে যেগুলো খেলে পরে আমরা আমাদের নেশা হয়ে যায়, হাঁটাচলা করতে পারি না ঠিকঠাক। এই অর্থাৎ কি বলে, ভ্রম উৎপাদন করে। তারপরে কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের বেদনাটাকে উপমশ করে, বেদনা নিরাময় করে। এই সমস্ত বিভিন্ন ড্রাগগুলো তাদের নামের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সেই কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে। সেই ড্রাগগুলোর সম্পর্কে একটু পড়বো। দেখো এখানে যে ড্রাগগুলো আছে, যেমন দেখা যাচ্ছে না, দেখো এই যে বিভিন্ন ড্রাগগুলো আছে, যে প্রশান্তিদায়ক ড্রাগ, নিদ্রা সৃষ্টিকারী ড্রাগ, আফিংযুক্ত মাদক, উত্তেজক, স্টিমুল্যান্টস, ভ্রম উৎপাদক, হ্যালুসিনেশনস, এই যে বিভিন্ন ড্রাগস, এই ড্রাগগুলোর আমাদের উদাহরণ পড়তে হবে, প্রভাব পড়তে হবে। আর চিকিৎসাজনিত ব্যবহার যে ছকটা দেওয়া আছে, এই ছকটা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। দেখো যেগুলো প্রশান্তিদায়ক ড্রাগ, এগুলো কি করে, মস্তিষ্কের ক্রিয়া অবদমিত করে, প্রশান্তি ইত্যাদি সৃষ্টি করে, এই সমস্ত। তারপরে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ফিউরাজেপাম, ক্যাম্পোজ, ঠিক আছে। তারপরে দেখো আফিমযুক্ত আছে, আফিম, মরফিন, হিরোইন, ব্রাউন, এগুলো আছে আফিমযুক্ত। ব্রাউন সুগার, কই নেই, হ্যাঁ আছে, ব্রাউন সুগার। এইগুলো হচ্ছে সব কি বলবো, আফিমযুক্ত ড্রাগ। তারপর হচ্ছে কোকেন, নিকোটিন, নিকোয়েন, এগুলো হচ্ছে উত্তেজক বা স্টিমুল্যান্টস। হ্যাঁ, ভ্রম উৎপাদকের মধ্যে আছে এলএসডি, চরক, গাঁজা, হ্যাশিস। তো এখান থেকে কিরকম কোশ্চেন হয়? এখান থেকে কোশ্চেন হয় যে বলে দিল যে একটা এমসিকিউ থাকলো যে এলএসডি বা চরস বা গাঁজা কি ধরনের ড্রাগ? ভ্রম উৎপাদক, স্টিমুল্যান্টস, আফিমযুক্ত, নার্কোটিক, সেডেটিভস, এরকম অপশন দিয়ে দিল। যেটা হবে সেটা তোমাকে করতে হবে। তারপরে এরকম দিতে পারে যে একটা হ্যালুসিনোজেন্সের নাম, হ্যালুসিনোজেন্স ড্রাগের নাম বলো। তখন কি লিখবা তুমি? এলএসডি লিখতে পারো, বা গাঁজা লিখতে পারো, হ্যাশিস লিখতে পারো। এরকম এরকম কোশ্চেন এখান থেকে আসে, তোমরা এভাবে পড়তে হবে। কেমন? এই হলো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার। এখানে আরো কিছু আছে, এই ছকটা তোমরা কমপ্লিট করবে। আর এখানে আর একটা কিছু আছে যে মাদক আসক্তির কুফল কি হয় তোমরা তো জানো। যে গ্রামের দিকে যারা বাড়ি বা শহরেও যাদের বাড়ি তারা দেখেছো যে মদ্যপান করে এসে বা কি রকম ঝামেলা বাড়িতে হয়, সাংসারিক অবস্থা কীরকম হয়, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, সামাজিক অবক্ষয় ঘটে। বিভিন্ন যে এই যে যুব সমাজ তারা তাদের মেন যে ফোকাস সেখান থেকে ঘুরে পড়ে, এই সমস্ত যে ক্ষতিকর প্রভাবগুলো সেগুলো ঘটে। এগুলো আশা করি বোঝাতে হবে না। আর শেষের দিকে দেখবে অনেক শর্ট কোশ্চেন আছে ছোট ছোট, এই শর্ট কোশ্চেনগুলো একটু তোমরা দেখবে। এখান থেকে শর্ট কোশ্চেনগুলো একটু পড়বে। পুরো বইটা যদি পড়ে থাকো তাহলে শর্ট কোশ্চেনগুলো কোনো প্রবলেম হবে না। কেমন? আজকের মতো এই পর্যন্ত, এবং এই চ্যাপ্টারটা সমাপ্তি হলো। তোমরা ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ।